বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে 25শে মে 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি যে ব্যাচ 2026-এর আজকে হচ্ছে সপ্তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির সপ্তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 61 ধারা থেকে। 61 ধারা, দেখেন, বিনা পরোয়ানায় গ্রেফতার আহ, এবং পরবর্তী কার্যক্রম। তো তার আগে আমি একটু আপনাদের বলে রাখি যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে একজন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে একজন অভিযুক্ত ব্যক্তিকে কখন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, কে কে পারে। তো আমি যদি আপনাদের একটু মনে করাই দিই যে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে পুলিশ, পারে 54 ধারায়, 55 ধারায়, 57 ধারায়, 151 ধারায়। এরপরে আমার আপনার মতো সাধারণ ব্যক্তিও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, সেটা হলো 59 ধারায়। আর ম্যাজিস্ট্রেটও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 64 আর 65। এখন ম্যাজিস্ট্রেট করুক, সাধারণ ব্যক্তি করুক, পুলিশ করুক, যেই করুক না কেন, এর পরের কার্যক্রমটা কি হবে? বিনা পরোয়ানায় তো গ্রেফতার করা হলো, পরের কার্যক্রমটা কি হবে সেটা বলেছে ফৌজদারি কার্যবিধির 61 ধারায়। আগে শুনেন, তারপরে আমরা বইয়ের সাথে মিলাবো। ধরেন, পুলিশ যখন কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে, বা সাধারণ ব্যক্তিও বিনা পরোয়ানায় গ্রেফতার করলে কার কাছে থাকে? পুলিশের কাছে নিয়ে যাবে। তো পুলিশ যখন কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে, পুলিশ ওই ব্যক্তিকে তার হেফাজতে রাখতে পারবে সর্বোচ্চ 24 ঘন্টা। মানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় তো থানায়, যদি গোপালগঞ্জ থানায় নিয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে, গ্রেফতারকৃত ব্যক্তিকে গোপালগঞ্জ থানায় রাখতে পারবে কতক্ষণ? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে নিকটস্থ যে ম্যাজিস্ট্রেট আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেই জায়গায় ওই ওই অভিযুক্তকে হাজির করতে হবে। বুঝতে পারছেন? তো এখন এই নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে যে নিয়ে যাবে, এই সময়টা 24 ঘন্টা থেকে বাদ যাবে। মানে বাদ যাবে বলতে বাদ যাবে আবার যাবে না, মূল কথা হলো যে পুলিশ সর্বসাকুল্যে 24 ঘন্টায় রাখতে পারবে। কিন্তু যদি এরকম হয় যে 24 ঘন্টা তো রাখলো, আর ধরেন গোপালগঞ্জ থানা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন যাইতে 5 ঘন্টা লাগছে, তাহলে 24 ঘন্টা পুলিশ রাখতে পারবে। আর 5 ঘন্টা লাগলে এই 5 ঘন্টা কিন্তু ওই 24 ঘন্টা থেকে বাদ যাবে না। মানে ওই 5 ঘন্টা পুলিশ সর্বোচ্চ ওনার হেফাজতে 24 ঘন্টায় রাখতে পারবে, আর যাতায়াতের যে সময়টা, এই সময়টা কাউন্ট করা হবে না। তো এখন 24 ঘন্টার পরে যখন উনি 24 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টায় তো রাখতে পারবে সর্বসাকুল্যে, 24 ঘন্টার বেশি যদি কোনো পুলিশ অফিসার কাউকে রাখে বিনা পরোয়ানায় গ্রেফতার করার পরে, এটা তার একটা বেআইনি আটক হিসেবে গণ্য হবে। মানে পুলিশ অফিসার স্বয়ং ওই মুহূর্তে একটা নতুন অপরাধ করেছে। বুঝতে পারছেন? তো পুলিশ যখন কাউকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হয় কারাগারে পাঠাই দিবে, আর না হলে ইচ্ছা করলে জামিনও দিতে পারে। এখন পুলিশের যদি মনে হয় যে পুলিশ তো 24 ঘন্টার বেশি তো রাখতে পারে না, এখন পুলিশের যদি মনে হয় যে ওই ব্যক্তিকে তদন্তের স্বার্থে, মানে পুলিশ ওই মামলাটার তদন্ত এখনো শেষ করতে পারে নাই, ওই ব্যক্তিকে তদন্তের স্বার্থে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তো সেই ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে যে আবেদন করে সেটা বলে রিমান্ডের আবেদন। কি বলেন? রিমান্ডের আবেদন। রিমান্ডের আবেদনের মূল বিষয়টা হচ্ছে যে, ইওর অনার, আমার হেফাজতে 24 ঘন্টা ছিল, আমি তদন্ত শেষ করতে পারি নাই, সে একজন অপরাধী, তার বিরুদ্ধে সুপ্রতিষ্ঠিত তথ্য রয়েছে এবং সে অপরাধ করেছে বলেই বিশ্বাস করা যায়, তারে যদি আরো জিজ্ঞাসাবাদ করা যায় আরো তথ্য উদ্ঘাটিত হতে পারে, এই জন্য রিমান্ডের আবেদন মঞ্জুর করে। রিমান্ড মানে হলো ফেরত পাঠানো, কারাগার থেকে পুলিশের হেফাজতে ফেরত পাঠানো। তাই রিমান্ডের আবেদন মঞ্জুর করে ওই ব্যক্তিকে কারাগার থেকে আমার হেফাজতে ফেরত পাঠানো হোক। বুঝছেন? এবং এই ক্ষেত্রে আদালত এই যে যে রিমান্ডের আবেদনটা করতেছে, এই রিমান্ডের আবেদন করে 167(2) ধারায়, 167(2) ধারায়, এবং আদালত রিমান্ড মঞ্জুর করতে পারে সর্বোচ্চ 15 দিন। কতদিন বলেন? 15 দিন। তাহলে রিমান্ডের আবেদন, রিমান্ড শব্দের অর্থ হলো ফেরত পাঠানো। এখন এই রিমান্ড দেওয়ানি মামলায়ও আছে, এই রিমান্ড ফৌজদারি মামলায়ও আছে। কিভাবে? ফৌজদারি মামলায় ফেরত পাঠানো হয় অভিযুক্ত ব্যক্তিকে ওই কারাগার থেকে পুলিশের হেফাজতে, আর দেওয়ানি মামলায় রিমান্ডে পাঠানো হয় মামলাকে আপিল আদালত থেকে কোনো মামলা বিচারিক আদালতে পাঠানো হয়। এটা হলো দেওয়ানি মামলার রিমান্ড। বুঝতে পারছেন? তাহলে রিমান্ড শব্দের অর্থ কি? ফেরত পাঠানো। রিমান্ড শব্দের অর্থ হলো ফেরত পাঠানো। কেমনে? বার কাউন্সিল পরীক্ষায়
যদি কেউ এমসিকিউ তে ফেল করে, তাহলে আবার কোন জায়গায় আসে? ফেরত পাঠায় আবার এমসিকিউ দেওয়ার জন্য। তাহলে আপনারে ফেরত পাঠাচ্ছে, ধরেন ভাই বাতে যদি কেউ 3 বার ব্যর্থ হয়, তাহলে আবার তারে ফেরত পাঠাইছে এমসিকিউ দেওয়ার জন্য। বুঝতে পারছেন? তো এজন্য রিমান্ড মানে হলো ফেরত পাঠানো। ফৌজদারিতে রিমান্ডে পাঠানো হয় অভিযুক্ত ব্যক্তিকে, আর দেওয়ানিতে রিমান্ডে পাঠানো হয় মামলাকে। বুঝতে পারছেন? এখন আমরা একটু পড়া শুরু করি, দেখেন। গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি সময় আটক রাখা যাবে না। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 আন্ডারলাইন করবেন, 61 ধারায় বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিকে গোল্ডেন 24 ঘন্টার বেশি সময় আটক রাখা যাবে না। পারসন অ্যারেস্টেড নট টু বি রিটেইনড মোর দ্যান 24 আওয়ার্স। 61 ধারায় আরো বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিকে গোল্ডেন। 167 ধারায় ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ ব্যতীত 24 ঘন্টার অধিক সময় পুলিশ হেফাজতে রাখা যাবে না। সুতরাং 24 ঘন্টার সময় আটক রাখতে হলে 167 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট হতে বিশেষ আদেশ অনুসারে আটক রাখা যাবে। এই লাস্টের লাইনটা আন্ডারলাইন করেন। 24 ঘন্টা হিসাব করার ক্ষেত্রে গ্রেফতারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে যাওয়ার সময় বাদ দিতে হবে। মানে বাদ দিতে হবে মানে 24 ঘন্টা তো পুলিশ রাখতেই পারবে, আর গ্রেফতারের স্থান থেকে থানায় যেতে যা যা লাগে সেটা আলাদা সময়। অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ পান না? আছে, আগের বইতেও আছে, আমার কাছে দেন, আমি বের করে দিই। ওইটুকু আছে, দেন বই দেন। পাইছেন? প্রেরণের কারণ: ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সাব ইন্সপেক্টর পদে নিম্ন পদস্থ না এমন তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত ডায়েরিতে লিখিত ঘটনা সম্পর্কিত তথ্যের নকল সহ গ্রেফতার এবং আটককৃত অভিযুক্তকে 167 ধারার অধীন গোল্ডেন 2টি কারণে থানার নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারে। 2টি কারণে মানে 167 ধারায় 2টি কারণে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়, বা 2টি কারণে রিমান্ডের আবেদন করে বলা যেতে পারে। কয়টি কারণে? 2টি। পুলিশ 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারলে, পুলিশ যদি ওই মামলাটার তদন্ত শেষ করতে পারে নাই, কতক্ষণের মধ্যে? 24 ঘন্টা। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এবং তথ্য সুপ্রতিষ্ঠিত বলে বিশ্বাসযোগ্য বলে। সুপ্রতিষ্ঠিত মানে হলো যদি মনে হয়েছে যে আসলেই সে অপরাধটা করেছে। এখন আমরা যদি দেখি যে ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযুক্তকে আটক বা রিমান্ড মঞ্জুর, মামলাটি বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, ম্যাজিস্ট্রেট উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে বা জেল হেফাজতে আন্ডারলাইন করেন এককালীন অনধিক 15 দিনের জন্য, এটা আন্ডারলাইন করেন, অনধিক কত? 15 দিনের জন্য আটকের বা রিমান্ডের আদেশ দিতে পারে। তাহলে রিমান্ডের আর এক বাংলাও বলা যেতে পারে আটক। কি বলেন? আটক। আটক। তাহলে বলেন তো রিমান্ড একটানা কতদিন মঞ্জুর করতে পারে? আচ্ছা, এখন আম, পুলিশ যে এই যে যে তদন্ত করে, পুলিশের তদন্তের একটা নির্দিষ্ট সীমা আছে। কিভাবে দেখেন, 120 দিনের মধ্যে তদন্ত শেষ না করতে পারলে 167(5) ফৌজদারি কার্যবিধির 167 ধারায় পুলিশের তদন্তের সর্বোচ্চ সময় গোল্ডেন 120 দিন। অর্থাৎ পুলিশ একটা স্যার যে আপনি কোনো, স্যার স্যার বলেন উপরে ওই 61 ধারাটা ওইটা একটু যদি আবার একটু আমাকে দেখাইতেন ওইটা। কোনটা বলেন? ওই যে উপরের মানে আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা ওইটুকু স্যার। পাইছেন এই যে? স্যার উপরের ওই যে হেডিংটা 61 ধারাটা। আপনি জি কি জি পাচ্ছেন বুঝছি। আমাকে জিজ্ঞেস করেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। না বুঝলে জিজ্ঞেস করেন। দেখেন, জি স্যার ঠিক আছে। 120 দিনের মধ্যে তদন্ত শেষ না করতে পারলে আর কি, আমি একটু বলি যে পুলিশ যখন কোনো মামলার তদন্ত কার্যক্রমের ভার পুলিশের উপর অর্পিত হয়, পুলিশ ওই বিষয়টা তদন্ত শেষ করবে 120 দিনের মধ্যে। পরীক্ষায় প্রশ্ন আসে যে পুলিশ কোনো বিষয়, একটু দাঁড়ান। হ্যালো, হ্যালো, শুনতে পাই না স্যার। হ্যালো। এক তো গরম একটু, এসেও তো যেতে পারে। কি হলো? হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
হ্যালো। হ্যাঁ, এখন জি পাই স্যার। স্যার। ওকে, ঠিক আছে। শুনতে পাই আমাদের স্যার। এখানে ঠিক আছে, দেখেন পরীক্ষায় প্রশ্ন আসবে যে তদন্ত শেষ করতে হবে কত দিনের মধ্যে, পুলিশ 120 দিন। এখন এই 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে পুলিশ বাধ্য না, মানে ওনার এটা হলো নির্দেশনামূলক যে করলে ভালো, যদি তুমি তদন্ত শেষ করতে না পারো তাহলে আসামিরে অমুক সুবিধা দেওয়া হবে। বিশেষ করে যদি 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারে, তাহলে আসামি যদি জেল হাজতে থাকে তাহলে সে জামিন পাবার হকদার। বুঝতে পারছেন? কিন্তু জামিন ক্যান নট বি ক্লেইমড অ্যাজ অফ রাইট, মানে আপনি কিন্তু অধিকার বলে দাবি করতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে আমার জামিন দিতেই হবে, যেহেতু 120 দিনের মধ্যে তদন্ত শেষ হয় নাই, ইওর অনার আপনি জামিন দিতে বাধ্য। বাধ্য বলা যাবে না, বাধ্য। অনেকে বাধ্য বলে, দেখেন। তো তাহলে এই যে দেখেন, যদি উক্ত 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হয়, তাহলে আন্ডারলাইন করেন 167(5) ধারায়, পাইছেন? 167(5) ধারায় যে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন, বা যে ম্যাজিস্ট্রেট অপরাধটি তদন্ত করার নির্দেশ দিয়েছে, আন্ডারলাইন করবেন, সে আসামিকে জামিনে মুক্তি, রিলিজ দ্য অ্যাকিউজড অন বেল দিতে আদেশ দিতে পারে। যদি না অপরাধটির জন্য শাস্তি গোল দেন, মৃত্যুদণ্ড গোল দিবেন, যাবজ্জীবন কারাদণ্ড, বা আন্ডারলাইন করবেন 10 বছরের অধিক কারাবাস হয়। এই কথাটার অর্থ কি বুঝতে হবে। ধরেন পুলিশ 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে পারে নাই, এখন ওই মুহূর্তে যদি আসামি কারাগারে থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট, এক তদন্ত পর্যায়ে মামলাটা থাকে আমলি আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট ওই ক্ষেত্রে জামিন দিবে আসামিরে। বাট ওই অপরাধটার শাস্তি যদি কি কি হয়, মৃত্যুদণ্ড হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, বা 10 বছরের কি অধিক হয়, সেই ক্ষেত্রে কিন্তু জামিন দিবে না। বুঝেন কিনা? পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে যে পুলিশের তদন্তের সীমা কতদিন, এটা কি বাধ্যতামূলক? না, নির্দেশনামূলক। 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারবে কোন ধরনের অপরাধ, যে অপরাধের সাজা 10 বছরের কম, নাকি এটাই তো দাঁড়ায়। অর্থাৎ মৃত্যুদণ্ড দিতে পারবে না, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে না, 10 বছরের অধিক দিতে পারবে না, তাহলে পারবে কি, যে অপরাধের সাজা 10 বছরের কম, এটা না। এখন প্রশ্ন এসে যায় যে স্যার তাহলে যে অপরাধের সাজা মৃত্যুদণ্ড, যে অপরাধের সাজা যাবজ্জীবন কারাদণ্ড, সেই সকল আসামির কি হবে, নাকি সেই সকল আসামির কি হবে? তো সেই সকল আসামির কি হবে সেটা হলো আমার মনে রাখতে হবে, দায়রা আদালত সেই সকল আসামিকে জামিন দিতে পারে। দেখেন, দায়রা আদালত তার সন্তুষ্টি অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, বা 10 বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ক্ষেত্রেও আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালত যা যা পারতেছে না, সব কিছু পারতেছে কে, দায়রা আদালত। বুঝছেন? তবে এখানেও একটা কাহিনী আছে, কাহিনীটা একটু পরে আসতেছি। দেখেন, অর্থাৎ একটু পড়ি, অর্থাৎ 120 দিনের মধ্যে পুলিশ কোনো অপরাধের তদন্ত শেষ না করতে পারলে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ, বা যে অপরাধের শাস্তি 10 বছরের বেশি, সেই অপরাধ ছাড়া অন্যান্য অপরাধের ক্ষেত্রে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। কিন্তু দেখেন, 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে দায়রা আদালত সকল ধরনের আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। তবে দেখেন, এই ক্ষেত্রে জামিনে মুক্তি দেওয়া আদালতের বলতেন বিবেচনামূলক ক্ষমতা। বিবেচনামূলক ক্ষমতা মানে হলো জামিন দিতেও পারে, নাও দিতে পারে। এখন একটা লাইন লেখেন এখানে, লেখেন, আমি একটু বলি, যার লেখা আছে লেখা লাগবে না, যে 167(5) ধারার বিধান, 167(5) ধারার বিধান পেনাল কোডের, অনলাইনে যারা আছেন তারাও লিখেন, 167(5) ধারার বিধান পেনাল কোডের 400 ও 401 ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়। 400 ও 401 ধারার অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
কিসের ক্ষেত্রে বলেন? 400 আর 401 ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বুঝছেন? তার অর্থ হলো 400 ধারা হলো, একটু লিখে রাখেন, চোর ডাকাত দলের সদস্য। আর 401 ধারা হলো চোর দলের সদস্য। 400 ধারা হলো ডাকাত দলের। আগে হলো ডাকাত, ডাকাতরে ভিআইপি সম্মান দিছে। আগে হলো ডাকাত 400, আর 401 হলো চোরের দলের সদস্য। তো একটু বুঝেন, আমি একটু বিষয়টা ব্যাখ্যা করি। যে আমরা তো জানি যে 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না হয়, তাহলে ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারে। তবে ম্যাজিস্ট্রেট জামিন দিবে যে অপরাধের সাজা 10 বছরের কম। আচ্ছা, তবে দায়রা আদালত সবকিছুর জামিন দিতে পারে। তবে এই জায়গায় দায়রা আদালতও দুইটা অপরাধের জন্য জামিন দিতে পারবে না। সে দুইটা অপরাধ হলো দণ্ডবিধির 400 ধারা। 400 ধারা আছে ডাকাত দলের সদস্য, আর 401 ধারা আছে চোর দলের সদস্য। এখন অনেকে প্রশ্ন করে যে স্যার, তাহলে যারা ডাকাত দলের সদস্য বা যারা যারা চোরের দলের সদস্য, তারা কি জামিন পাবে না? অবশ্যই পাবে, কিন্তু এই গ্রাউন্ডে পাবে না। মানে আপনি 167(5)-এর সুবিধা আপনি পাবেন না। জামিন তো শুধু 167(5) নাই, জামিন অনেক জায়গায় আছে। তবে আপনি 167(5)-এ, মানে এই যারা চোর দলের সদস্য, তাদেরকে আপনি আদালতে এইভাবে মুভ করতে পারবেন না, সাবমিশন দিতে পারবেন না যে ইওর অনার, আমার আসামি কারাগারে আছে, 120 দিনের মধ্যে তদন্ত শেষ হয় নাই, আমার আসামির জামিনে মুক্তি দিতে মর্জি হয়, এই কথা বলতে পারবেন না। কারণ ডাকাত দলের সদস্য আর চোরের দলের সদস্যদের ক্ষেত্রে এই দুইটা ধারার বিধান প্রযোজ্য হবে। বুঝছেন? আচ্ছা, এখন আমরা একটু যদি দেখি যে জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো, তো একটু যদি যাই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করেন, আপনাদের পুরাতন বইতে এই কথাটা নাই, বাট না থাকলে এমনি একটু শুনেন আগে, তারপরে আমি যতটুকু বলি লিখে নিয়ে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 167 ধারার রিমান্ডের আদেশ কারণ সহ প্রেরণ করবে যথাক্রমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। ধারা মনে রাখার কোনো প্রয়োজন নেই, আমি যে কথা বলি সেটা শুনেন। সেটা হলো যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এনরা দুইজন যদি রিমান্ড আবেদন মঞ্জুর করে, ধরেন গোপালগঞ্জে মঞ্জুর করবে কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ঢাকা মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এনরা দুইজন যদি রিমান্ডের আবেদন মঞ্জুর করে, তাহলে এনরা এই বিষয়গুলো অবগত করবে উনরা যার অধীনস্থ তার কাছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অধীনস্থ চিফ জুডিশিয়ালের কাছে, মেট্রোপলিটনের অধীনস্থ কার? তাহলে পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করলে এই বিষয়ে রিপোর্ট করবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাকি? আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন। বুঝছেন? তাহলে এত সহজ কথা, যার বইতে নাই একটু লিখে রাখেন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করলে তারা জানাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অথবা কাকে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে। বুঝতে পারছেন? আচ্ছা, এ সঞ্চিতা, কেমন আছেন? সঞ্চিতা কি ভুল ক্রমে আইছেন? সঞ্চিতার স্মৃতি পুনর্জীবিত হয়েছে মনে হয়, আসছে তারপর। দেখেন, আজকে যে পড়া আছে কার কাছে শুনলেন সঞ্চিতা? ও গ্রুপে আছেন আপনি? আচ্ছা, দেখেন দেখেন। আচ্ছা, এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 167 ধারার রিমান্ডের আদেশ কারণ সহ প্রেরণ করবে যথাক্রমে দায়রা আদালত বা মহানগর দায়রা আদালতের। মানে কখনো কখনো এইভাবে মনে করেন, যদি রিমান্ডটা মঞ্জুর করে স্বয়ং চিফ স্যার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অথবা স্বয়ং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহলে উনরা কার অধীনস্থ? জজের। তাহলে জানাবে দায়রা জজ বা মহানগর দায়রা জজ। বুঝছেন? তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার, যে যদি রিমান্ড মঞ্জুর করে প্রথম শ্রেণী বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহলে উনরা জানাবে সিজেএম বা সিএমএম কে, নাকি? আর যদি স্বয়ং সিজেএম বা সিএমএম, যারা সিজেএম সিএমএম বুঝেন না, সিজেএম মানে হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিএমএম মানে হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহলে উনরা জানাবে মহান দায়রা জজ বা মহানগর দায়রা জজ। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ বলেন। কি?
কোন এই জায়গা কোন জায়গায় সাজার কথা আছে? কোন জায়গায় সাজা তো আমি কোথাও দেখি না। আপনার প্রশ্ন জামিনের কথা। আচ্ছা, ধন্যবাদ। 10 বছরের কম সাজা হলে ম্যাজিস্ট্রেট দিতে পারবে, আর 10 বছর অথবা তার বেশি হলে দিতে পারবে দায়রা জজ। সেটাই তো বললাম, 10 বছরের কম হলে ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারবে। ওই অপরাধটার সাজা যদি 10 বছরের কম হয়, 120 দিনের মধ্যে পুলিশ তদন্ত শেষ করতে পারে নাই, তাহলে জামিন দিতে পারে ম্যাজিস্ট্রেট। আর ওই অপরাধটার সাজা যদি একটা না একে বরাবর 10 হয় অথবা তার বেশি হয়, তাহলে জামিন দিতে পারবে কে? দায়রা জজ। বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, আমরা ওই পাশে একটু পড়ি নাই, ওই পাশে একটু চলে আসি, জেনে রাখা ভালো। ওই পাশের পেজে জেনে রাখা ভালো, পাইতেন? দেখেন, সর্বোচ্চ বা সর্বসাকুল্যে 15 দিনের রিমান্ড বা পুলিশ হেফাজতে রিমান্ডের আদেশ দিতে পারে। আমরা জানি যে সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করতে পারে কতদিন? 15 দিন। কতদিন? 15 দিন। সর্বোচ্চ তদন্তের মেয়াদ 120 দিন। আন্ডারলাইন করেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে সর্বোচ্চ তদন্তের মেয়াদ কতদিন? 120 দিন। মজার বিষয় হলো, আপনারা সবাই অবগত আছেন না, সাগর রুনি কথা শুনছেন? সাগর রুনি, সাগর রুনি হত্যা হয়েছে কবে? 10-12 বছর হয়ে গেছে, কিন্তু সরকার যায় সরকার আসে, তাদের মামলার তদন্ত আর হয় না। বুঝতে পারছেন? আওয়ামী লীগ সরকারের সময় হয় নাই, তো তোমরা ধোয়া তুলসী পাতা, তোমরাও কেন বিচার করতে পারো না? এখনো ওই তদন্তের জন্য পুলিশ সময় নিয়েই যাচ্ছে, নিয়েই যাচ্ছে। আচ্ছা দেখেন, তারপরে দেখেন, 120 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। এটা তো আমরা মোটামুটি জানি নাকি? যে বিষয়টা আমাদের এই মুহূর্তে মানে পড়তে হবে সেটা বিবিআই, সেটা আন্ডারলাইন করেন। তৃতীয় বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি তাকে বিশেষভাবে ক্ষমতা না দেওয়া হয়, আন্ডারলাইন করেন, তাহলে সে 167 ধারার আটক আদেশ দিতে পারবে। আটক আদেশ মানে কি? রিমান্ড। তাহলে এতটুকু বুঝেন যে তৃতীয় আর কে কে? দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। তৃতীয় আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট তাহলে রিমান্ড মঞ্জুর করতে পারবে না সচরাচর। পারবে যদি তারা কি দেওয়া হয়? বিশেষ ক্ষমতা দেয়। বুঝেন কিনা? তাহলে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে কি পারবে? পারবে না। কখন পারবে? যদি তাকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। বুঝছেন? আচ্ছা, এখন আমরা তারপরেরটা দেখেন, দেখেন 167 167 5 ধারায় জামিন মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। নর্মালি আমাদের ফৌজদারি কার্যবিধির মোটামুটি ওই 496 ধারা ছাড়া আর যাবতীয় যত জায়গা যা আছে সবই হচ্ছে আপনার বিবেচনামূলক ক্ষমতা। আচ্ছা, আচ্ছা, তাহলে ভাই, এখানে তদন্তের যে বিষয়টা, এটা কি আপনারা বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে কিনা যে তদন্ত করা কি, মানে 120 দিনের মধ্যে তদন্ত শেষ করা কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক না। এই অনলাইনে যারা আছেন আপনারা শুনতে পাচ্ছেন কথা? একটু কাইন্ডলি জানান আমাকে। জি স্যার। জি স্যার, শুনতে ঠিক পাচ্ছি আছে, স্যার। ধন্যবাদ। বিগত বছরের প্রশ্ন দেখেন, তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোনো পুলিশকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারে অনধিক কত? এখানে কিন্তু রিমান্ডের কথা সরাসরি নাই। ঠিক আছে? আচ্ছা, এখানে এক জায়গায় একটা কথা লিখে রাখেন ভাই, একটু লিখে রাখেন যে জায়গায় আছেন। 167 ব্রাকেটে 2 দিয়ে লেখেন, 167 ব্রাকেটে 2 দিয়ে লেখেন তদন্ত পর্যায়ে রিমান্ড। আপনার বই কো নুর আলম খান?
আপনি পরীক্ষার বই আর কেনার দরকার নাই, এর আগামী পরীক্ষার আপডেট সহ কিনেন। 167-2 দিয়ে লেখেন তদন্ত পর্যায়ে রিমান্ড। হ্যাঁ। আর 344 সমান সমান দিয়ে লেখেন বিচারিক পর্যায়ে রিমান্ড। আবার বলি, 167-2 সমান সমান লেখেন তদন্ত পর্যায়ে রিমান্ড। আর 344 সমান সমান দিয়ে রাখেন বিচারিক পর্যায়ে রিমান্ড। 167 তদন্ত পর্যায়ে। লিখছেন? তাহলে অর্থটা কি দাঁড়ালো? অর্থ যেটা দাঁড়ালো যে রিমান্ড দুই জায়গায় আছে, একটা হলো তদন্ত পর্যায়ে আর একটা কি বিচারিক পর্যায়ে। যদি বলে তদন্ত পর্যায়ে রিমান্ড কত দাঁড়ায়? 167-2। বিচারিক পর্যায়ে আবার একটু লেখেন যে তবে রিমান্ড শব্দটির উল্লেখ আছে 344 ধারায়। রিমান্ড শব্দটার উল্লেখ আছে 344 ধারায়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রিমান্ড শব্দটার উল্লেখ আছে কত ধারায়, উত্তর হবে কত? 344 ধারায়। স্যার কত দাঁড়ায়? 344। 344। বুঝতে পারছেন? আচ্ছা, তো এরপরের প্রশ্নটা আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসি যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের তদন্ত যদি 120 দিনের মধ্যে সমাপ্ত না হয় তবে আসামি কি জামিনে মুক্ত হতে পারে নাকি? এই যে যে দেখি কেউ কেউ মানে উত্তর করেন না, যারা জিজ্ঞেস করে সে বলেন। নির্মল বলেন তো, এই জামিনটা কোন আদালত দেবে? এই জামিনটা রেজিস্ট্রিতে যদি জামিন হয় তাহলে দিবে, আর যদি তাই তাই সেপারেট হবে না। তিন মোহাম্মদ সাহেব বলেন তো, কে দিবে জামিনটা, কে দিবে? স্যার আপনার সময় শেষ, নামাজি শেষ। দায়রা আদালত দেবে। ম্যাজিস্ট্রেট কি 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে ম্যাজিস্ট্রেট কি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের জামিন দিতে পারে? পারেন না। কে দিতে পারে? চলো, বুঝছেন? আচ্ছা, 3 নাম্বারটা দেখেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের সোপর্দের আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা যায়? কত ঘন্টা? 24 ঘন্টা। দেখি এই আয়শা বলেন, যদি 24 ঘন্টার বেশি রাখা, কি বলবে বলেন? বলেন, আমি কিন্তু বলছি রিমান্ড কি চেয়ে আবেদন করবে। এই ইসমাইল, ওনার তদন্ত শেষ হলে তার বিরুদ্ধে অপরাধ সুপ্রতিষ্ঠিত, আরো তথ্য উদ্ঘাটিত হতে পারে, তাকে রিমান্ডের আবেদন মঞ্জুর করে আমাকে, মানে তাকে আমার হেফাজতে রাখা দরকার, তাহলে আমি আরো জিজ্ঞাসাবাদ করতে পারি। বুঝছেন? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন যদি দেখেন যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 120 দিনের অনুসারে 120 দিনের মধ্যে মামলার তদন্ত কার্য সম্পন্ন করার বিধানটা কি বলেন তো? নির্দেশনা। নির্দেশনা। তো এখানে সেলফ প্র্যাকটিসের বেশ কতগুলা প্রশ্ন আছে, এগুলো আপনারা মোটামুটি পড়ে ফেলবেন। যেগুলা আপনাদের কাছে জটিল লাগে আমার অবশ্যই জানাবেন, যে বুঝতে না পারলে। মোটামুটি সবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রশ্নটা দেখেন, বেশ গুরুত্বপূর্ণ, যে পুলিশি তদন্তের 120 দিন গণনা শুরু হবে কখন? পুলিশি তদন্তের 120 দিন গণনা শুরু হবে অপরাধ সংগঠন সংবাদ প্রাপ্তির তারিখ হতে বা ম্যাজিস্ট্রেটের তদন্তের আদেশ হতে। 17 নম্বর প্রশ্নটা দেখেন, 17 বইতে আছে, এগুলা পুরাতন বইতেও আছে, হয়তো বা সিরিয়াল ওলট পালট থাকতে পারে। ফৌজদারি কার্যবিধির 167-5 ধারার অধীন, অর্থাৎ 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে আসামিকে জামিনে মুক্তি দিতে হবে, এই বিধানটি প্রযোজ্য হবে না কোন ধারার ক্ষেত্রে? 400 আর 418 নম্বরটাও ভিভিআই, যে 167 ধারার অধীন কোনো আটক আদেশ দিতে পারে না দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর। বিপাস ভাই বলেন তো, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আটক আদেশ বা রিমান্ড দিতে পারে কোন ক্ষেত্রে?
বিশেষ ক্ষমতা। বিশেষ ক্ষমতা দেওয়া হলে, বাট ওনার সাধারণ যে ক্ষমতা সেই ক্ষমতায় কিন্তু ধন্যবাদ। তো এগুলা পড়ে ফেলবেন, আশা করি পারবেন ইনশাল্লাহ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমারে পরবর্তী ক্লাসে এসে জিজ্ঞেস করবেন। আমরা পরের টপিকে চলে আসি। দেখেন, হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া। যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়, তো তখন তাকে আদালতে হাজির করার জন্য আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে বেশ কয়েকটা পদ্ধতি আছে। তো তার প্রথম যেটা হলো সেটা হলো, দেখেন, সমন দ্বারা। পাইছেন? সুমন দ্বারা না, কিন্তু কি দ্বারা? সমন দ্বারা। 68 থেকে কত? 74। সমন মানে হলো যে আমাদের এই নূর আলম খানের বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, তারা যদি সমন দেয়, তাহলে সমনে উল্লেখ থাকে যে নূর আলম খান আপনার বিরুদ্ধে অমুক একটা মামলা করছে, অমুক তারিখে আপনারা আদালতে হাজির হওয়া লাগবে আত্মপক্ষ সমর্থনের জন্য। তো ওনারা কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে না, ওনারা জাস্ট বলছে হাজির হতে হবে ওনার নিজের ইচ্ছায়, নাকি? এটা হলো সমন। আচ্ছা, হুলিয়া ও ক্রোক এটা কি আমরা পরে বিস্তারিত আলোচনা করব, সামনে জানবো, এই জন্য এখন আর বলতেছি না। আর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার গ্রেফতার করে, কখনো ওয়ারেন্ট সহ, কখনো ওয়ারেন্ট ছাড়া। তো আমরা ওয়ারেন্ট সহ যে গ্রেফতার, এটা এখনো পড়ি নাই। আমরা যেটা পড়ছি সেটা হলো ওয়ারেন্ট ছাড়া। তো এটাও সামনে ইনশাল্লাহ পড়বো। আপাতত আমরা এতটুকু মনে রাখেন যে হাজির হতে বাধ্য করার বেশ কয়েকটা প্রক্রিয়া আছে। একটা হলো সমন দ্বারা, হুলিয়া ক্রোক দ্বারা, আর একটা হলো কি গ্রেফতার করে। তো সরাসরি আমরা পরের পেজে চলে আসি, পরে বিস্তারিত আলোচনা করবো এগুলা। প্রথমে চলে আসি সমন। সমন তারা সম 68 থেকে 74 এবং 94 থেকে 97। দেখেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, আন্ডারলাইন করবেন, সমন দুই ধরনের হতে পারে। কয় ধরনের? দুই ধরনের। কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন, তার ব্যক্তির নিচে আন্ডারলাইন করেন, কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন ধারা 68 থেকে কত? 74। কোন দলিল বা অন্যান্য জিনিস হাজির করার জন্য সমন ধারা কত? 94 এবং 95। এখানে দুইটা বিষয়। ব্যক্তির প্রতি সমন 68 থেকে কত? 74। বস্তুর প্রতি সমন 94 আর 95। ব্যক্তির প্রতি সমন মানে হলো যে স্বয়ং ওই ব্যক্তিকে হাজির হতে বলা। বস্তুর প্রতি সমন হলো আপনার কাছে একটা বস্তু আছে, আদালত সমন দিছে, ওই বস্তুটা আদালতে হাজির করতে বলছে। বুঝছেন? তো প্রথমে আমরা চলে আসি যে কোনো ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন 68 থেকে 74। আদালত যে ব্যক্তিকে আদালতে হাজির করতে চায় তার বরাবর সমন ইস্যু করবে। আদালত সমন প্রদান করে, এটা আন্ডারলাইন করেন, আদালত সমন প্রদান করে। সমন পুলিশ অফিসার কর্তৃক, আন্ডারলাইন করেন, পুলিশ অফিসার কর্তৃক। পাইছেন? পুলিশ অফিসার কর্তৃক বা সরকার কর্তৃক নিয়োগকৃত ব্যক্তি বা কোনো সরকারি কর্মচারী কর্তৃক জারি হবে। যার বরাবর সমন জারি করা হয়, সম্ভব হলে তার নিকট ব্যক্তিগতভাবে বলতেন সমনের একটি কপি দিয়ে আসতে হবে। এটা বিবিআই পরীক্ষায় যদি আসে যে যার বরাবর সমন ইস্যু করা হবে, তারে সমনের কয়টা কপি দিবে? একটা কপি দিবে। তারপরে লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমনের তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের বলতেন সাবালক পুরুষ ব্যক্তির নিকট সমনের একটি কপি দিতে হবে। বিবিআই একটু বুঝাই, শুনেন। বিষয়টা হলো, আমাদের পীযুষ সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, এখন উনারে সমন দিতে গেছে, উনি বাসায় নাই। তাহলে উনি যদি বাসায়, মানে তলবী ব্যক্তি ছিলেন উনি, উনি বাসায় নাই, এখন দেখবে যে উনার পরিবারের সাবালক কোনো কি আছে কিনা, পুরুষ। যদি উনার ওয়াইফ থাকে, সমন দেওয়া যাবে? যাবে না। কি লাগবে? সাবালক পুরুষ। তাও উনার ভাইও যদি হয়, দেওয়া যাবে আবার যাবে না। ভাই যদি আলাদা ঘর থাকে, তাহলে ভাইয়ের কাছে কিন্তু দেবে না, অবশ্যই পরিবারের সদস্য হতে হবে। বুঝতে পারছেন? এখানে একটু নিচে স্টার দিয়ে লেখেন যে দেওয়ানি মামলার ক্ষেত্রে সাবালক যে কোনো ব্যক্তি, দেওয়ানি মামলার ক্ষেত্রে সাবালক যে কোনো ব্যক্তি। দেওয়ানি মামলার ক্ষেত্রে সাবালক যে কোনো ব্যক্তি। তাহলে নির্মল চন্দ্র রায়, একটা জিনিস দেখেন, যে যদি ফৌজদারি মামলায় তলবী ব্যক্তিরে পাওয়া না যায়, তাহলে দিতে হবে কার কাছে? পরিবারের সাবালক পুরুষ বা প্রাপ্তবয়স্ক পুরুষ। আর
দেওয়ানি মামলার ক্ষেত্রে কারে দেওয়া যাবে? প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা যে কাউকে দেওয়া যাবে। কি নির্মল বিশ্বাস? স্যার, আমি একটু বলতেছি। হ্যাঁ বলেন। স্যার, এখন আমি তো পারি নাই, হ্যাঁ আমার অনেক অনেক কাজ। এখন আমার পরিবারে যে সাধারণ পুরুষ নাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অন্যান্য পদ্ধতি আছে। সেই ক্ষেত্রে তো এই জায়গা জারির বেশ কতগুলো পদ্ধতি আছে, সেগুলা পরে জানবেন, বুঝছেন? যদি আপনি আপনারে খুঁজে পাওয়া নাই যায়, আপনারে পাওয়াই যাচ্ছে না, তাহলে একসময় তো আপনার বিরুদ্ধে কি জারি হবে? ওয়ারেন্ট ইস্যু হবে। ওয়ারেন্ট ইস্যু পরেও যদি তারে আপনারে পাওয়া যাচ্ছে না, তারপরে হুলিয়ার, হুলিয়ার পরেও যাচ্ছে না, ক্রোক, ক্রোকের পরেও যাচ্ছে না, তাহলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেবে, তারপরেও যাচ্ছে না। আর কিছু করার নাই, নির্মল তুমি জাহান্নামে যাও, তোমার অনুপস্থিতিতে বিচার শেষ হয়ে যাবে। স্যার ফৌজদারি মামলার ক্ষেত্রে পরিবারের যে কোনো ব্যক্তির কাছে দিবে? না, ফৌজদারি মামলাতে এই যে লেখা পরিবারের সাবালক পুরুষ, এই যে স্ক্রিনে দেখেন। আর সাবালক দেওয়ানি মামলা হইলে সাবালক যে কোনো ব্যক্তি। ও আচ্ছা। কি ভাই? হ্যাঁ, কি বললেন? আপনি কি বললেন? সমন দিতে চাইয়ে ওই 1,000 2,000 ঘুষ খেয়ে আসে, এই কি কত ক্ষমতা আছে? এসব কথা অপ্রাসঙ্গিক, এগুলা আপনাদের পড়ার অংশ না। সমন দিতে যাইয়া আহ, রাগ হইছেন, ঘুষ খেয়ে আসে। ঘুষ ছাড়া বাংলাদেশে কোনো কাজ আছে কোনো জায়গা? এটা আমাদের মানে অলিখিত একটা বিধান। যখন এইভাবে এইভাবে চিন্তা করেন যে যে নিজে খায় না, দেখা গেলো যারে দিতে গেছে সে অফার করতেছে, হয় তাই। এই মানে এক পক্ষের দোষ দিয়ে কখনো ঠিক না। একজন তো নিজে চাইছে যে আমারে দাও, এটা না দিলে দেবো না। আবার দেখবেন যে একজন সৎলোক গেছে, তা তারে আবার ওই পক্ষতে কি অফার করতেছে। এখন আমাদের এগুলা এগুলা থাক অপ্রাসঙ্গিক, এগুলো কথা বললে অনেক কথা বলতে হবে, এগুলা দরকার নাই। কোর্ট কাছারি থেকে শুরু করে অন্যান্য যে জায়গায় যাবেন সবকিছুই আহ এই সিস্টেমে চলে। যাই হোক, দেখেন, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি। এখন তো আপনাদের এখনো পড়া শুরু করি নাই, যে যখন আচ্ছা, মিস পারুল আপনি কে? আমাদের এখানে মিস পারুল কে বলছিলেন বলেন তো? মাকসুদা ইয়াসমিন, লুফসানা আরজু, দিলরুবা খানম, শেখ ফারজানা। মিস পারুলটাকে একটু জানান আমারে। স্যার এই সময় ক্লাস নিলে আমার জন্য খুব ভালো হয়, কারণ বিকালে আমি ক্লাসগুলো করতে পারবো না, কারণ আমার অফিস 5টা বেজে 40 মিনিটে ছুটি। এই সময় ক্লাস নিচ্ছি এই কারণে যে আপনাদের এই সময় ক্লাস না নিলে আজকের ক্লাসটা টোটালি নেওয়াই হতো না। তো এই জন্য আপনাদের নেওয়া। 28 তারিখ পর্যন্ত একটু এইভাবে ক্লাসটা চলবে, কখনো 3:30টায়, কখনো 5টায়, যাতে আপনাদের কষ্ট করে ম্যানেজ করতে হবে। যেহেতু আমার একটা লিখিত ব্যাচ, লিখিত ব্যাচ আপনারা পুরোপুরি ফ্রি। মিস পারুল কে বলেন তো, নাম বলেন। আমি বিন্দেশ্রী স্যার। ও, বৃন্দাশ্রী তো গীতা, গীতা বৃন্দাশ্রী, গীতা রানী, এগুলো মিস পারুল। এত রূপ কেন আপনার? বৃন্দাশ্রী। স্যার আপনি আমাদের বৃন্দেশ্রী বলতে কষ্ট হয়, এর জন্য আমি পারুল নাম দিছি স্যার, আর পারুলটাও আমার নাম। দেখ, মাশাআল্লাহ, আপনার অনেকগুলো নাম। দেখেন, আপনি এমনিতেই পারেন, আপনার আমার সমস্যা আদর নেই। করে সবাই বিভিন্ন নামে ডাকে। আচ্ছা জি স্যার। ঠিক আছে, দেখেন। আচ্ছা দেখেন, ধারা 72 দেখেন। আচ্ছা, এই যে বিন্দাশ্রী, এনার নাম গীতা রানী, এনার নাম বিন্দাশ্রী, আজকে আবার শাস্তে মিস পারুল। এরা হলো আপনাদের সাথে, মানে আপনারা যেরকম ভাইবা দিলেন, উনি কিছুদিন আগে ভাইবা দিছে। উনি আমার কোর্সে ভর্তি হয়েছে আরো 6 মাস আগে, যে স্যার 2026-এর ব্যাচে 1 নাম্বার স্টুডেন্ট যাতে আমি হই, এবং ওই মুহূর্তে উনি একবারে সব টাকা পয়সা দিয়ে দিছে। এই হলো সেই মিস পারুল। দেখেন, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির ক্ষেত্রে সে যে অফিসে চাকরি করে, এটা বললেন, তার প্রধান কর্মকর্তা বরাবর সমন জারি করতে হবে। প্রধান কর্মকর্তা বললেন। প্রজাতন্ত্রের কর্মচারী মানে হলো কি কর্মচারী জানেন? সরকারি কর্মচারীর সমন জারি করতে হবে কার উপরে? ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসের একজন স্টাফ বা স্টাফ আর কি, কর্মচারী, অথবা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, তাহলে সমনটা কার কাছে পাঠাবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝলেন? 73 72 ধারায় বলছে। সরি, ধারা মনে না রাখলে সমস্যা নাই, জাস্ট ফ্যাক্টটা মনে রাখেন।
তারপরে দেখেন স্থানীয় সীমানার বাইরে সমন জারি। ধরেন যৌতুকের মামলা করছে ওয়াইফ, গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুকের মামলা করছে, হাজবেন্ড থাকে ঢাকায়। তো এখন আদালত যদি সমন দেয়, সে তো ঢাকায় থাকে, এই সমনটা কিভাবে জারি হবে? এই বিধানটা বলছে ফৌজদারি কার্যবিধি 73 ধারায়। গোপালগঞ্জের আদালত কি ডাকে পাঠাই দিবে, না প্রসেস সার্ভার যাবে? না, গোপালগঞ্জের আদালত এই সমন পাঠাবে ওই জায়গার সংশ্লিষ্ট আদালতে, ওই আদালত সমন জারি করবে। বুঝছেন? এই যে দেখেন, আদালত যার স্থানীয় সীমার বাইরে সমন জারি করতে চাইলে যে ব্যক্তি বরাবর সমন জারি করা হবে সেই ব্যক্তি, আন্ডারলাইন করবেন, যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন, তার নিকট সমন প্রেরণ করবে এবং সে উক্ত সমন জারি করবে। বুঝতে পারছেন? তাহলে সেই ব্যক্তি যে ম্যাজিস্ট্রেটের কি বলেন, এখতিয়ারাধীন। তাহলে যদি আপনাকে বলে যে প্রজাতন্ত্রের বাইরে সমন জারি কত ধারায়, 73 ধারায়, কার কাছে পাঠাবে? সেই ব্যক্তি যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন। কোন ধরনের ম্যাজিস্ট্রেট? বিচারিক ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তো তাহলে এই সমন থেকে কখনোই প্রশ্ন আসে নাই, বাট বিবিআই এখানে বেশ কতগুলো জিনিস আপনাদের মনে রাখা দরকার। যে ব্যক্তির প্রতি সমন আসে 68 থেকে কত, 74। আচ্ছা, সমনে কয়টা কপি দিতে হবে? একটা। তলবি ব্যক্তিরে না পাগলে কারে দিবে? সাবালক পুরুষ। তারপরে সমন যদি সরকারি কর্মকর্তা হয় কার কাছে দিবে? প্রজাতন্ত্রের প্রধান কর্মকর্তা। বুঝছেন? তারপর এখতিয়ারের বাইরে হলে কারে দিবে? সে যে এলাকায় বাস করে সেই এলাকার ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। এখন আমরা চলে আসি যে কোন দলিল হাজির করার জন্য সমন। দেখেন, কোন দলিল হাজির করার জন্য সমন, ধারা কত? 94। আচ্ছা, আমাকে কয়টা? 5টা। হ্যাঁ, আন্ডারলাইন করেন তদন্ত, আন্ডারলাইন করেন তদন্ত, অনুসন্ধান, বিচার। আচ্ছা, আপনাদের যারা আমার এই মুহূর্তে সামনে আছেন, আপনাদের কি তদন্ত, অনুসন্ধান, বিচার কাকে বলে মনে আছে? দেখে আমি একটু বলি। নির্মল বলেন তো, তদন্ত কে করে? করে পুলিশ বা ম্যাজিস্ট্রেট, মানে নিকট থেকে ঘর থেকে যে কোনো ধন্যবাদ। লুপসানা, আপনি বলেন তো, অনুসন্ধান কে করে? অনুসন্ধান পুলিশ কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি, ম্যাজিস্ট্রেট না, আচ্ছা, এমন শেখ ব্যক্তি ফারজানা, আপনি কি একমত? শেখ ফারজানা, আপনি কি লুপসানার কথার সাথে একমত? জি স্যার। লুপসানা যে উত্তর দিয়েছে এই উত্তরের সাথে কি আপনি একমত কিনা? স্যার, লাস্টে বলছে ম্যাজিস্ট্রেট নিজেও পারে, ম্যাজিস্ট্রেট কোনো আহ, ব্যক্তিও নিযুক্ত করতে পারে। না স্যার, ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো ব্যক্তি, মানে তার অনুমতি ক্রমে, সে না, ম্যাজিস্ট্রেট না। অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট বা আদালত। চার্জ গঠনের আগ পর্যন্ত যা যা করে সেটারে বলে অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে আদালত বা ম্যাজিস্ট্রেট যে যা করে সেটার বলে বিচার বা জুডিশিয়াল প্রসিডিং। অর্থাৎ আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে কে কখনো অনুসন্ধান করতে পারে না, পুলিশ কখনো অনুসন্ধান করতে পারে না। ধন্যবাদ। দেখেন, তদন্ত, অনুসন্ধান, বিচার বা অন্য কোনো কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কোনো দলিল হাজির করার জন্য গোল্ডেন আদালত সমন ইস্যু করতে পারে, সমন ইস্যু করতে পারে, বা গোল্ডেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারে। এটা একটু দেখেন। তাহলে কোন দলিল হাজির করার জন্য কে কে সমন দিতে পারে? আদালতও পারে, আবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও পারে। এইভাবে প্রশ্ন আসবে যে কোন দলিল হাজির করার জন্য 94 ধারায় কে সমন দিতে পারে? আদালতও পারে, আবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও পারে। কখন পারে? তদন্ত পর্যায়ে পারে, অনুসন্ধান পর্যায়ে পারে, ইভেন কি বিচারিক পর্যায়েও। সুতরাং 94 এক ধারার আদালত সমন জারি করে বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত আদেশ দ্বারা দলিল উপস্থাপন করার আদেশ দিতে পারে। তবে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিম্নলিখিত দলিল উপস্থাপন করার জন্য লিখিত আদেশ দিতে পারে না। আপনাদের পুরান বইতে এই লাইনটা কি আছে? দেখেন, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা লিখিত দলিল উপস্থাপন করার জন্য আদেশ দিতে পারে না, পীযূষ সাহেবের বইতে নাই বোধহয়, দরকার নাই। দেখেন, ব্যাংকের হেফাজতে আছে এমন দলিল বা কোনো ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত
দলিল। একটু বুঝেন, বলছে যে পুলিশ কোনো বস্তু বা দলিল হাজির করার জন্য সমন দিতে পারে, তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিছু কিছু ব্যাপার আছে ওইগুলোতে উনি আহ দলিল হাজির করার জন্য সমন দিতে পারবে না। কি কি? ব্যাংকের হেফাজতে আছে এমন দলিল বা কোনো ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল। তার মানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনালী ব্যাংকে বলতে পারবে না যে নির্মলের কত টাকা আছে আমার কাছে এখনই দেখান, এই কথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বলার অধিকার নাই। নির্মলের ওয়াইফ যতই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যাক, যে বলুক যে উনি আমার ভরণ পোষণ দিচ্ছে না, তো যতই বলুক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু আনতে পারবে না। এই আপনি আসেন কে মিটি মিটি, নির্মল তো দুইজন আছে এই জায়গা। দেখেন দেখেন আচ্ছা দেখেন, তাহলে আহ এখন কথা আছে, দেখেন ব্যাংকের হেফাজতে আছে এমন দলিল বা কোনো ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল দাখিল করার জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারে না। কিন্তু কথা আছে, আন্ডারলাইন করে, দণ্ডবিধির 403, 406, 408, 409, 421 থেকে 424 এবং 465 থেকে 477 ক ধারার অপরাধ তদন্তের উদ্দেশ্যে গোল দিবেন দায়রা আদালতের অনুমতি নিয়ে কোন ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল উপস্থাপনের জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ প্রদান করতে পারে। লেখেন দণ্ডবিধির 403, 406, 408, 409, 421 থেকে 424 এবং 465 থেকে 477 ক ধারার অপরাধ তদন্তের উদ্দেশ্যে দায়রা আদালতের অনুমতি নিয়ে কোন ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল উপস্থাপনের জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারেন। আচ্ছা মাল্টিপ্লাগ ওডে লাগানো, ওকে ওটা কি নষ্ট হয়ে গেছে? লিখিত আদেশ দিতে পারেন। আচ্ছা যাই হোক, দেখেন না পরে করেন, থাক বসেন। দেখেন তো তাহলে এখানে একটা জিনিস দেখেন ভাই, নর্মালি মানে সাধারণত আমরা যেটা জানলাম যে পুলিশ কর্মকর্তা ব্যাংকের কোনো ডকুমেন্ট হাজির করার জন্য সমন দিতে পারে না, তবে পারে দায়রা আদালতের অনুমতি নিয়ে। কোন কোন অপরাধের ক্ষেত্রে? দণ্ডবিধি 403, দণ্ডবিধি 403 এ আছে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, দ্যাট মিন্স অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। 406 আছে ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট, দ্যাট মিন্স অপরাধজনক বিশ্বাসভঙ্গ। 8-9 তেও তাই আছে। 421 থেকে 24 পর্যন্ত আছে প্রতারণা। আর 466 থেকে 477 ক পর্যন্ত আছে জালিয়াতি। তার মানে আমরা বলতে পারি মামলাটা যদি হয় অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা বা জালিয়াতি, তাহলে সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল উপস্থাপনের নির্দেশ দিতে পারে। কার অনুমতি নিয়ে? দায়রা আদালতের অনুমতি। বুঝছেন? বাট দায়রা আদালত অনুমতি না দিলে কি পারবে না। অপরদিকে উল্লেখিত অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধ তদন্ত করার ক্ষেত্রে ব্যাংক হিসাব দাখিলের জন্য আন্ডারলাইন করেন পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ প্রদানের পূর্বে হাইকোর্ট বিভাগের অনুমতি নিবে। তিনটে স্টার্টে। এছাড়া যাদের বইতে নাই তারা লিখতে পারেন যে অন্যান্য অপরাধের ক্ষেত্রে অনুমতি লাগবে হাইকোর্ট বিভাগের। অন্যান্য অপরাধের ক্ষেত্রে অনুমতি লাগবে হাইকোর্ট বিভাগের। অন্যান্য অপরাধের ক্ষেত্রে অনুমতি লাগবে হাইকোর্ট বিভাগে। তাহলে আমরা কি শিখলাম? দেখেন 94 ধারায় কোনো দলিল বা বস্তু হাজির করার জন্য কে সমন দিতে পারে? আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যাংক হিসাব সংক্রান্ত দলিল হাজিরের জন্য সমন দিতে পারে না, তবে পারে যদি 403, 406 এইসব মামলা হয়। কার অনুমতি নিয়ে?
কোন আদালত? আদালত। আর অন্যান্য মামলার ক্ষেত্রেও পারে, কার অনুমতি লাগবে? বুঝছেন? এছাড়া আপনাদের পুরাতন বইতে এতটুকু নেই, বাট একটু দেখেন, চিঠি বা টেলিগ্রাফ সম্পর্কিত পদ্ধতি, প্রসিডিউর অ্যাজ টু লেটার্স এন্ড টেলিগ্রামস, এটা আছে ধারা 95। 95 ধারায় বলেছে যে ডাক বা তার বার্তা কর্তৃপক্ষকে কোনো নথি, চিঠি বা কোনো বিষয় উপস্থাপন করার জন্য নির্দেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট বিভাগ বা জেলা জজ। আদালত কেটে লেখেন দায়রা জজ, জেলা জজ কেটে লেখেন দায়রা জজ। এটা না থাকলে তার বইতে নাই, দরকার নাই, জাস্ট ওখানে জেলা জজ কেটে কি লিখবেন? দায়রা জজ। লিখছেন? তো এই জায়গা বলতেছে চিঠি বা টেলিগ্রাফ। চিঠি, চিঠি তো বোঝেনি, চিঠি নর্মালি তো আমাদের ডাক বিভাগ যেটা আছে। আর টেলিগ্রাফ মানে হলো টেলিফোন, যেটা টিএনটি যেটা আছে, টিএন। তো এইগুলার কোনো বিষয়, চিঠি বা কোনো বিষয় উপস্থাপনের জন্য নির্দেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, হাইকোর্ট বিভাগ পারে, আর কে পারে? দায়রা জজ। তো আমরা এখানে সেলফ প্র্যাকটিসের প্রশ্নগুলো ভিভিআই, এখানে একটু চলে আসে সেলফ প্র্যাকটিসের প্রশ্নগুলো। কোন ব্যক্তিকে, বিমল সাহেব সেলফ প্র্যাকটিস প্রশ্ন আছে দেখেন, কোন ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আদালত নিম্নলিখিত কোন কোন পন্থা অবলম্বন করতে পারে? ক্রোকো হুলিয়া, সমন, আসেন, জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি, কি বলেন? সব, সবগুলা না? সবগুলো। 2 নম্বর প্রশ্নটা ভিভিআই দেখেন, কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন দিতে পারে বা ইস্যু করতে পারে? এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বিচারিক আদালত, উপরের সবগুলো হবে না, হবে হলো বিচারিক আদালত। এটা ভিভিআই, এটা 68 ধারায় বিচারিক আদালত কথাটাই বলা আছে। তারপরে 5 নাম্বার প্রশ্নটা দেখেন, আমি আবারও বলি সব প্রশ্ন ভালোভাবে পড়বেন, যদি কোনো প্রশ্ন নিয়ে সন্দেহ থাকে, না বুঝতে পারেন, আমারে নেক্সট ক্লাসে এসে জানাবেন। সমন স্বাক্ষরিত সিলমোহরকৃত হবে কে কর্তৃক? আমরা জানি যে সমন স্বাক্ষর করে বিচারক নাকি, কিন্তু এই জায়গায় দেখেন বলছে যে আদালতের প্রিজাইডিং অফিসার, আর হলো সুপ্রিম কোর্ট কর্তৃক নির্দেশিত কোন অফিসার। তো এখানে আদালতের প্রিজাইডিং অফিসারই হলো কি? বিচারকের নাম আরেক নাম হলো আদালতের প্রিজাইডিং অফিসার। তো সরাসরি এখানে বিচারক উত্তর হবে না, উত্তর হবে আদালতের প্রিজাইডিং অফিসার বা সুপ্রিম কোর্ট কর্তৃক নির্দেশিত কোন অফিসার। তারপরে 6 নম্বরে চলে আসি, দেখেন সমনে তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের কোন ধরনের ব্যক্তি বরাবর একটি কপি দেবে? কোন ধরনের? সাবালক পুরুষ। আর যদি দেওয়ানি মামলা হতো? যে কোনো ব্যক্তি নাকি? সমনের প্রাপ্তি স্বীকার করতে সমন গ্রহণকারী ব্যক্তি কোথায় স্বাক্ষর করবে? এটা ভিভিআই, সমনের প্রতিলিপির অপর পৃষ্ঠায়, সমনের প্রতিলিপির অপর পৃষ্ঠায়। 8 নম্বরও ভিভিআই, দেখেন বাংলাদেশে কোন সমিতিবদ্ধ কোম্পানি বা কর্পোরেশনের কোন অফিসারের নিকট সমন জারি করতে হবে। ধরেন মামলাটা হয়েছে স্বয়ং গ্রামীণ ফোন কোম্পানির বিরুদ্ধে, মামলা হয়েছে জীবন বীমা কর্পোরেশনের বিরুদ্ধে, তাহলে এটা তো একটা কোম্পানি, তাহলে সমনটা কার কাছে দিবে? প্রতিষ্ঠান বা কর্পোরেশনের প্রধান অফিসার বরাবর, উক্ত প্রতিষ্ঠানের সচিব বরাবর, আঞ্চলিক ব্যবস্থা বরাবর, উপরের সবগুলো। বুঝতে পারছেন? একটা প্রতিষ্ঠানের অবশ্যই প্রধান অফিসার থাকে, প্রতিষ্ঠানের সচিব থাকে, আঞ্চলিক ব্যবস্থাপক ম্যানেজার থাকে, এদের যে কোনো একজনের কাছে দিলেই হবে। 9 নম্বর প্রশ্নটা দেখেন, প্রজাতন্ত্রের কর্মচারীর উপরে সমন জারির ক্ষেত্রে উক্ত কর্মচারী যে অফিসে কর্মরত তার প্রধান বরাবর কতটি সমন পাঠাতে হবে? এটা ভিভিআই, সরকারি কর্মকর্তার প্রতি যদি সমন দিতে হয় কয়টা দিবে? 2টা। একটা পাবে হলো প্রধান কর্মকর্তা, আর একটা পাবে কে? ওই যে, বুঝছেন? আচ্ছা, এরপরে 11 নম্বর প্রশ্নটা দেখেন, এই প্রশ্ন কখনো মুখস্থ করবেন না, বুঝে বুঝে পড়ে ফেলবেন। আদালত তার স্থানীয় সীমার বাইরে কোনো ব্যক্তি বরাবর সমন জারি করতে চাইলে সমন ইস্যু করবে উক্ত ব্যক্তি যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন তার কাছে। কত ধারায়? 73, সেকশন 73।
14-15 নাম্বার প্রশ্নটা ভিবিআই 14 এবং 15, যে দণ্ডবিধির 403, 406, 408 ধারার অপরাধ তদন্তের উদ্দেশ্যে কোন ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল উপস্থাপনের জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ প্রদানের পূর্বে কার অনুমতি নেবে? 403, 406, 408 হলে কার অনুমতি? দায়রা আদালত। দায়রা আদালতটা দায়রা আদালত। তারপরে দেখেন 15 নাম্বার দণ্ডবিধি 403, 406, 408, 409, 421 থেকে 424 এগুলার ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা কার অনুমতি নিবে? মানে ওইগুলাতে তো দায়রা আদালত, আর এগুলা ব্যতীত হাইকোর্ট বিভাগ। তো দেখেন আমরা আজকে কি পড়লাম। আজকে আমরা প্রথমে শুরু করেছিলাম 61 ধারা দিয়ে। 61 ধারায় বলছে যে বিনা পরোয়ানায় যারা গ্রেফতার করা হলো পুলিশ তারা হেফাজতে রাখতে পারবে সর্বোচ্চ সাকুল্যে 24 ঘন্টা। এর মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। যদি তদন্ত শেষ করতে না পারে ম্যাজিস্ট্রেটের কাছে 2টা কারণে সময়ের আবেদন চাইতে পারে, এবং ম্যাজিস্ট্রেট রিমান্ডের আবেদন মঞ্জুর করতে পারে সর্বোচ্চ কতদিন? 15 দিন। আসেন বসেন, 15 দিন। এবং 167 2 ধারায় বলা হয়েছে রিমান্ড মঞ্জুর করতে পারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে যদি তার বিশেষ ক্ষমতা দেওয়া হয়। মনে আছে কিনা? আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করলে জানাবে সিজিএম বা সিএমএম কে, সিজিএম বা সিএমএম মঞ্জুর করলে জানাবে দায়রা জজ বা মহানগর দায়রা জজকে। পুলিশের তদন্তের সর্বোচ্চ সীমা কতদিন? 120 দিন। 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারবে, তবে 10 বছরের বেশি হইলে জামিন দিতে পারবে না, 10 বছরের কম হইলে পারবে। দায়রা আদালত সকল অপরাধেরই জামিন দিতে পারবে, তবে চোরের দলের সদস্য ডাকাত দলের সদস্য পারবে। মনে আছে কিনা? জি। রিমান্ড শব্দটার উল্লেখ আছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 344 ধারায়। এরপরে আমরা যেটা পড়েছি সেটা হলো সমন, মানে হাজির করার বেশ কয়েকটা প্রক্রিয়া আছে। সমন আছে, খুলিয়া আছে, ওয়ারেন্ট আছে। তো সমন 2 প্রকার, একটা হলো ব্যক্তির প্রতি আর একটা হলো বস্তুর প্রতি। ব্যক্তির প্রতি আছে 68 থেকে 74, বস্তুর প্রতি আছে 94 আর 95। ব্যক্তির প্রতি যারে একটা কপি দিতে হবে, তলবি ব্যক্তির পাওয়া না গেলে কারে দিতে হবে? ওই সাবালক পুরুষ ব্যক্তি, দেওয়ানি মামলা হলে প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি, আর সরকারি কর্মকর্তা হলে অফিসের প্রধান। কয়টা কপি? 2টা। আর এখতিয়ারের বাইরে হলে সংশ্লিষ্ট এলাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। মনে আছে কিনা? আচ্ছা, এছাড়া বস্তুর প্রতি সমন আছে 94 ধারায়, আদালতও দিতে পারে আবার পুলিশ কর্মকর্তাও দিতে পারে, তদন্ত অনুসন্ধান বিচারের যে কোনো পর্যায়ে দিতে পারে। তবে পুলিশ কর্মকর্তা ব্যাংক রিলেটেড কোনো কিছুর বিষয়ে সমন দিতে পারবে না, তবে পারবে 403, 406 এসব মামলা হলে দায়রা আদালতের অনুমতি নিয়ে, আর অন্যান্য ক্ষেত্রে কার? হাইকোর্ট বিভাগের অনুমতি নিয়ে। এছাড়া ওখানে আর একটা 95 ধারায় সর্বশেষ আমরা পড়েছি, সেটা হলো যে পোস্টাল মানে ডাক বিভাগ, তারপরে আপনার তার টেলিগ্রাফ সংক্রান্ত কোনো বিষয়ে সমন দিতে পারে জেলা আপনার দায়রা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরা। ঠিক আছে, সর্বশেষ একটা লাইন একটু লিখে রাখেন যে সমন সমান সমান রিভিশন। সমনের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো রিভিশন। সমনের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো রিভিশন। তো আমি বলে দিই আজকে আপনাদের এই পর্যন্তই। একেবারে সামথিং ইজ বেটার দেন নাথিং, একেবারে না পড়ার 1 ঘন্টা পড়লাম, খারাপ না। আর বিষয় হলো যে আপনাদের মঙ্গলবারে পরীক্ষা থাকবে, এবং মঙ্গলবারে পরীক্ষার সিলেবাস আমি বলে দিই। পড়বেন 33 থেকে আজকে পর্যন্ত, ধারা 33 থেকে আজকে পর্যন্ত ক্লাস টেস্টের সিলেবাস। রিভিশন সমান 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 রিভিশন। জি জি রিভিশন রিভিশন। ঠিক আছে, অনলাইনে যারা থাকেন ভালো আসবেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার পরীক্ষা কত থেকে কত? 33 থেকে আজকে পর্যন্ত। জি স্যার। থেকে আজকে পর্যন্ত।